নমস্কার, আমি অমিত। মানুষের সঙ্গে ঘটে যাওয়া আরও একটা অদ্ভুত ঘটনা নিয়ে হাজির অলৌকিক। রোজকার আসা যাওয়ার পথে বাসে, ট্রেনে, রাস্তায় কত লোক দেখা যায়। হতেও তো পারে তাদের মধ্যে কেউ অস্বাভাবিক কিছুর সঙ্গে যুক্ত। হয়তো এমন কারোর সঙ্গে কথা বলে তুমি আমি যাকে দেখতে পাই না, বা হয়তো খেতে বসলে দুজনের খাবার নিয়ে বসে, অর্ধেকটা এ খায়, অর্ধেকটা অন্য কেউ। কথাগুলো বলছি কারণ আজকের ঘটনাটা শুনে আমার তো অন্তত এখন এটাই মনে হচ্ছে। অসাধারণ এই ঘটনাটি শেয়ার করেছে কসবা থেকে সোনিয়াদি। অসংখ্য ধন্যবাদ জানাই দিদি তোমাকে ঘটনাটি শেয়ার করার জন্য। এছাড়াও ধন্যবাদ জানাই জ্যোৎস্না ভট্টাচার্যকে থাম্বনেল দিয়ে অলৌকিককে সাহায্য করার জন্য। আর বন্ধুরা, তোমরাও যদি এই ধরনের ঘটনা আরও শুনতে বা জানতে চাও তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে অলৌকিকের সাথে থেকো। প্রতি সপ্তাহের মঙ্গলবার ও শনিবার রাতে এই ধরনের অলৌকিক, ভৌতিক ও দৈবিক ঘটনা এখানে কিন্তু আসতেই থাকে। তো এবারে শুরু হচ্ছে সোনিয়াদির পাঠানো আজকের ঘটনা। মানা না মানা নিজের কাছে, লোকের মাঝে লুকিয়ে আছে ভাই, আমি কসবা থেকে সোনিয়া। আবারও তোমাকে একটা ঘটনা বলতে এলাম। একদম আমার নিজের ফ্যামিলিরই ঘটনা। তবে এটাকে ভৌতিক বলবো নাকি অলৌকিক বলবো আমি নিজেই জানি না। শুধু যা হয়েছে বা আমি নিজের চোখে যা দেখেছি তাই তোমাকে বলছি। আমার দাদুরা ছিলেন মোট 4 ভাই, একই বাড়িতে থাকতেন। যার যার ঘর বাড়ি আলাদা, কিন্তু বাস্তু একই। বর্তমানে ওনাদের ছেলে মেয়ে, নাতি নাতনিরা এই বাড়িতে থাকেন। তো আমার এক জ্যাঠতুতো মামা, সূর্য মামার জীবনের ঘটনা এটা। আমার সেই মামা ছিলেন খুবই গান বাজনা প্রিয় একজন মানুষ। তবলা থেকে শুরু করে গান বাজনার অনেক সরঞ্জাম ছিল ওনার। সারাদিনই প্রায় এসব নিয়ে থাকতেন। বিয়ে থাওয়া, সংসার ধর্ম সেসব দিকে কোনোই তেমন মন ছিল না। কিন্তু বিয়ের বয়স হয়েছে, ভবিষ্যৎ বলেও একটা কথা আছে। তাই বাড়ির লোকেরা এরপর মামার বিয়ের জন্য সম্বন্ধ দেখা শুরু করলো। খুঁজতে খুঁজতে একটা ভালো মেয়েও পাওয়া গেল। পাশেরই একটা গ্রামে এক ব্রাহ্মণ পরিবার। যেমন সুশ্রী মেয়েটা তেমনই কাজের। আমাদের বাড়ির সবারই খুব পছন্দ, কিন্তু একটু গরিব ফ্যামিলি। তাই আমাদের বাড়ি থেকেই শাড়ি, গয়না, বিয়ের জিনিস দিয়ে বিয়ে হলো। আমি তখন বেশ ছোট, তাও আমার মনে আছে খুব আনন্দ করেছিলাম মামার বিয়েতে। মাত্র 8 মাস মতো মামা সংসার করেছিল মামির সঙ্গে। তারই মধ্যে মামি অন্তঃসত্ত্বা হয়। তারপরই একদিন একটা ঘটনা ঘটে। তখন শীতকাল, মাঘ মাস। আর শীতের দিন মানে তো জানোই, বেলা ছোট। তো দুপুরে খাওয়া দাওয়া করে বাড়ির সবাই একটু বিশ্রাম নিল। তারপর বিকেলে বেরিয়ে বাড়ির সামনে একটি চায়ের দোকানে বসে সবাই গল্প করে, চা পানি খায়। সন্ধ্যের পরে সবাই ওঠে, এ ওনাদের রোজকার অভ্যেস। তো বাড়ির সবাই যখন চায়ের দোকানে বসে গল্প করছে, মামি তখন দাওয়ায় বসে হাত পা সেঁকছে। দুপুরে রান্না হয়ে গেছে, উনুনে তখন আর আঁচ নেই, সামান্য একটু তাপ আছে আর কি। তো মামি যখন হাত পা সেঁকছে, তখন বাড়ির সামনের রাস্তা দিয়ে আমার দিদুন যাচ্ছিল। তিনি মামিকে দেখে বলেন, কি বৌমা, কি করছো ওখানে এখন? দিব্যি ভালো মানুষের মতো মামি জবাব দিল যে একটু হাত পা সেঁকছি, খুব ঠান্ডা পড়েছে। তো এরকম ওনারা কথা বলছে, কিন্তু কথা বলতে বলতে মামি বারবার উঠোনের দিকে তাকাচ্ছিল। ওনাদের বাড়িতে না অনেক হাঁস মুরগি ছিল তখন।
উঠোনে তখন একটা মুরগি বসেছিল। বারবার করে মামি ওটাকেই দেখছিল। তারপর ওনার কি হলো কে জানে, হঠাৎ উঠে গিয়ে ওই মুরগিটাকে ধরে তুলে এক আছাড় দিল। মুরগিটা ছটফট ছটফট করতে লাগলো, ডাকতে লাগলো। তারপর ওখানেই শেষ। নতুন বউয়ের এহেন কাণ্ড দেখে আমার দিদুন তো খুব অবাক হয়ে গেল। বলে, এ কি করলে বৌমা? এই দিনও সন্ধেবেলা এই মুরগিটাকে মারলে কেন? মামি তখন বলল, মারবো না তো কি করব, আর ডিম দেবে নাই, তাই মেরে ফেললাম। নতুন বউয়ের এইরকম কথা আর এইরকম কাণ্ড দেখে আমার দিদুনের তো খুব খারাপ লাগলো। তারপর আর বেশি কথা না বাড়িয়ে দিদুন বাড়ি চলে এলো। এদিকে বাড়ির সবাই তো চায়ের দোকানে বসে চা মুড়ি খাচ্ছে, গল্প গুজব করছে। তারা তখন এসব ঘটনার কিছু জানে না। তো হঠাৎ ওনারা লক্ষ্য করলো বাড়ির উঠোনে কেমন আগুনের ছটা, দাউ দাউ করে আগুন জ্বলছে। ওই দেখে সঙ্গে সঙ্গে তো সবাই দৌড়ে এলো। এসে দেখে মামি আগুনে জ্বলছে। এক জায়গায় পড়ে ছটফট করছে বা চিৎকার চেঁচামেচি করছে তেমন কিছু নয়, পাক খাওয়ার মতো করে গোল গোল করে ঘুরছে মামি। মুখে কোনো চিৎকার নেই, কোনো আওয়াজ নেই। এদিকে বাড়ির লোকেরা তো সবাই হই হই করছে, পাড়া প্রতিবেশী সবাই জড়ো হয়ে গেছে। কেউ বলছে জল ঢালার কথা, তো কেউ বলছে পুকুরে ঝাঁপ দেওয়ার কথা, কিন্তু মামি নির্বিকার। এমনকি তারা যখন মামিকে ধরতে যায়, ওই অবস্থায় মামি ছুটে অন্যদিকে সরে যায়। উনি যেন স্বেচ্ছায় মরতে চায়। কোনো জ্বালা পোড়া নেই, কোনো মৃত্যু যন্ত্রণা নেই, কোনো চিৎকার আর্তনাদ কিচ্ছু নেই। আগুনে আমাদের সামান্য ছ্যাঁকা লাগলে আমরা কেমন করি বলতো? সেখানে মামি ওইভাবে জ্বলছে। বাড়ি ঘর ধোঁয়ায় পোড়া গন্ধে পুরো ভরে গেছে, অথচ ওনার কোনো বিকার নেই। এটা আশ্চর্য নয়? আর তার চেয়েও আশ্চর্য কি জানো, আমার মামি বড় করে সিঁদুরে টিপ পড়তো কপালে। মামি যখন আগুনে জ্বলছে, ওই টিপটা যেন নিয়নের আলোর মতো উজ্জ্বল হয়ে উঠেছিল। দৃশ্যটা জাস্ট কল্পনা করো। সন্ধেবেলায় অন্ধকারের মধ্যে বাড়ির উঠোনে জ্যান্ত একটা মানুষ দাউ দাউ করে জ্বলছে, হাত পা পুড়ে পুরো কালো হয়ে যাচ্ছে, সব খসে খসে পড়ছে। তারই মধ্যে কপালের সিঁদুরের টিপটা জ্বলন্ত সূর্যের মতো দাউ দাউ করে জ্বলছে। আরো একটা আশ্চর্য কি জানো, সেই আগুনের তেজ এতটাই তীব্র ছিল যে একটা মানুষও তার সামনে যেতে পারছিল না। আগুন নেভাবার জন্য কেউ কেউ কাঁথা কম্বল ভিজিয়ে নিয়ে এসেছিল জড়িয়ে আগুন নেভাবে বলে, কিন্তু একটা মানুষও ওনার সামনে যেতে পারেনি। যারা সেদিন সে দৃশ্য সচক্ষে দেখেছিল, তারা এখনো সে কথা বলতে গিয়ে কেমন যেন থেমে যায়। তো যাই হোক, কোনো রকমে আগুন নিভিয়ে এরপর মামিকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। দিন তিনেক মতো সেখানে ছিল মামি। অসহ্য জ্বালা পোড়া যন্ত্রণা নিয়ে শেষে 3 দিনের দিন উনি মারা যায়। অন্তঃসত্ত্বা অবস্থায় এইরকম একটা ঘটনা ঘটে। তো এইসব কাটিয়ে ওঠার পর মামাকে আবারও বিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। মামিরই আর এক বোনের সঙ্গে বিয়ের কথাবার্তা চলছিল, কিন্তু না তো আমার মামা সেই বিয়েতে রাজি হলো, না মামির বাবা। কারণ মামির যে দিদি, সেও নাকি এইরকমই আগুনে পুড়েই মারা গিয়েছিল। তাই মামির বাবা আর বিয়েতে রাজি হননি। বলেছিলেন যে, না না, দুটো মেয়েকে আমি এইভাবে হারালাম। মেয়েদের বিয়ে দেওয়া আমার কাছে অভিশাপ। আমি আর মেয়েদের বিয়ে দেব না। আজীবন ওরা এই বাড়িতেই থাকবে।
আমি আমি খাওয়াবো পড়াবো ওদের। এতদূর পর্যন্ত ঘটনাটা মোটামুটি সবারই জানা, কিন্তু এরপর ঘটে একটু অন্যরকম ঘটনা। মামি মারা যাওয়ার পর মামা যেন একটু কেমনই হয়ে গিয়েছিল। কারোর সঙ্গে তেমন কথাবার্তা কিছু বলতো না, নিজের মতো থাকতো। যে গান বাজনা ওনার জীবন ছিল তার প্রতিও যেন কোনো স্পৃহা ছিল না। বাড়ির লোকেরা ওনাকে বিয়ের কথা বললেই উনি রেগে যেত, অসন্তুষ্ট হতো, আর শুধু একটাই কথা বলতো, আবার বিয়ে কেন, আমি তো ভালোই আছি, ও তো আছে আমার সঙ্গে, আমার আর কাউকে লাগবে না। ও মানে হলো মামি। মামি নাকি মারা যাওয়ার পরেও মামার সঙ্গেই থাকে। মামির সব স্মৃতি মামা তাই ওইভাবেই আগলে রেখেছিল। 20 বছরে অনেক কিছুরই তো পরিবর্তন হয়, এনাদের বাড়িতেও হয়েছে। কাঁচা বাড়ি থেকে এখন সবাই পাকা বাড়ি করেছে। মাটির উনুনের জায়গায় এখন গ্যাসে রান্না হয়, ওভেনে রান্না হয়। কিন্তু আমার সেই সূর্য মামা এখনো ওই রকমই আছে, কোনো পরিবর্তন নেই। সেই কাঁচা বাড়ি আর ওনার সেই সরল সোজা জীবন। তবে ওনার ব্যাপারে অনেক রকম কথা শোনা যায়। রাতের বেলায় একা ঘরের মধ্যে মামা যেন কার সঙ্গে কথা বলে। সবাই ঘুমিয়ে পড়লেও অনেক রাত অবধি মামা জেগে থাকে। আর মামা তো রান্নাবান্না কিছু পারে না, তাই মামি মারা যাওয়ার পর মামাকে যে খাবার দেওয়া হয় সেটাও পরিমাণে একটু বেশি দিতে হয়। সঙ্গে 2টো থালা, 2টো বাটি, 2টো গ্লাস, সবই 2টো 2টো করে দিতে হয়। বাড়ির লোকেরা বুঝতে পারে যে ওই খাবারটা ওরা দুজনে ভাগ করে খায়। তবে অবশ্য বাড়ির মধ্যে বা বাড়ির অন্য কারোর সঙ্গে কখনো তেমন অস্বাভাবিক ঘটনা কিছু ঘটেনি। কেউ কখনো ভয় পেয়েছে বা মামি কাউকে ভয় দেখিয়েছে, এসবও কিছু হয়নি। যা কিছু হয় তা শুধুমাত্র ওই ঘরের মধ্যে। তবে হ্যাঁ, একবার নাকি একটা ঘটনা ঘটেছিল। বাড়ির অনেকেই নাকি সেই রাতে মামিকে দেখেছিল। হয়েছিল কি, একবার আমার সেই সূর্য মামার ডেঙ্গু হয়, বাড়িতেই ওনার ট্রিটমেন্ট চলে। তখন মামাকে মশারির মধ্যে রাখা হতো, তাতে ওনারও ভালো, বাড়ির লোকেদেরও ভালো, সেফটি থাকা তো দরকার। কিন্তু সেই রাতে বাড়ির অনেকেই মামিকে দেখেছিল মামার মশারির উপরে শুয়ে থাকতে। বাড়িতে যারা বয়স্ক মানুষ ছিলেন তারা বলেছিলেন মশারি নাকি ছোটখাটো একটা রক্ষা কবচের মতো কাজ করে। শুধু মশা বা পোকামাকড়ই নয়, অনেক রকম নেগেটিভ জিনিস থেকে মশারি গার্ড করে থাকে। বায়বীয় পদার্থ হলেও মশারির মধ্যে এরা ঢুকতে পারে না। তাই তখন মশারির উপরে শুয়ে থাকতে দেখা গিয়েছিল মামিকে। এইসব কথা যখন আমি শুনলাম ভাই, আমার যেমন ভয় লেগেছিল তেমন কৌতূহল হয়েছিল। ব্যাপারটা আরো ডিটেলস জানার ইচ্ছে হয়েছিল। তাই সেবার একটা দরকারে মামা বাড়ি গিয়েছিলাম। গিয়ে মামার সঙ্গে কথা বললাম। দেখলাম যে মামা গাছে জল দিচ্ছে। মামাকে বললাম, কেমন আছো মামা, তোমার সঙ্গে একটু কথা ছিল। মামাকে এমনি দেখে বোঝার উপায় নেই যে এসব কোনো ব্যাপার আছে মামার। মামা বলল, আচ্ছা ঠিক আছে, যা ঘরে গিয়ে বস, আমি আসছি। তো আমি ঘরে গিয়ে মামার খাটে বসলাম, চারপাশটা চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে লাগলাম। কি করে যে একটা মানুষ পুরনো সব স্মৃতি আঁকড়ে ধরে বেঁচে থাকতে পারে, মামাকে না দেখলে আমার বিশ্বাসই হতো না। সেই কাঁচা ঘর, কাঁচা মেঝে, হারমোনিয়াম, তবলা, তানপুরা, গানের সব জিনিসগুলো একদিকে রাখা, আর একদিকে পুরনো সব আসবাবপত্র, ঘর সাজানোর সামগ্রী রাখা। তারই মধ্যে দেয়ালের গায়ে
বড় করে মামির একটা ফটো বাঁধানো। বোধহয় বিয়ের পরদিনেরই ফটো। হাসি হাসি মুখ, কপালে একটা বড় সিঁদুরের টিপ। একভাবে তাকিয়েছিলাম ওই ছবিটার দিকে। কি যে সুন্দরী, কি যে মায়াবী ওই মুখটা। এই জন্যই বোধহয় মামার অন্য বিয়েতে রাজি হয়নি। তো একভাবে সেই ফটোটার দিকে তাকিয়ে থাকতে থাকতে এক সময় আমি অনুভব করলাম আমি যেন কেমন ফ্রিজ হয়ে গেছি। হাত পা কিছুই নাড়তে পারছি না, মুখ থেকে কোনো শব্দ বের করতে পারছি না। আর সেই ফটোটার মধ্যে মামিকে যেন কেমন জীবন্ত মনে হচ্ছে, যেন হাসছে, শ্বাস প্রশ্বাস পড়ছে, নড়ছে চড়ছে। ভয়, উদ্বেগ আর উত্তেজনায় আমার অবস্থা তো সঙ্গীন হয়ে আসতে লাগলো। কি যে হলো আমার, আমি তো কিছুই বুঝতে পারছিলাম না। এমন সময় মামা ঘরে ঢুকলো। আমায় দেখেই বোধহয় আমার অবস্থা মামা আন্দাজ করতে পেরেছিল। তাই মামির ফটোটার দিকে তাকিয়ে মামা বলল, কি গো, ওকে চিনতে পারছো না? আমাদের ভাগ্নি গো, অনেক বড় হয়ে গেছে, ছাড়ো ওকে। ঠিক এই কথাটাই ব্যবহার করেছিল মামা, ছাড়ো ওকে। তারপরেই আস্তে আস্তে আমি আবার ঠিক হয়ে গেলাম। অবশ শরীরে যেন আবার আমার নিয়ন্ত্রণ ফিরে এলো। তারপর মামাকে বললাম, তুমি এইভাবেই রয়ে গেলে মামা? বুড়ো হয়ে গেলে তো, এইভাবে জীবন কাটাতে তোমার অসুবিধে হয় না? মামির ফটোর দিকে তাকিয়ে মামা বলল, কিসের অসুবিধে, তোর মামি তো আছে। সব সময় প্রতিটা মুহূর্ত ও তো আমার সঙ্গে সঙ্গেই থাকে। দেখলাম মানুষটার জীবনে কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নেই, কোনো একাকিত্ব নেই। মামি থাকাকালীন মামা যেমন ছিল ঠিক তেমনই আছে, কোনো পরিবর্তন নেই। ভাবতে খুব অবাক লাগে, ঘটনাটা যদি অন্য কারোর মুখে শুনতাম হয়তো আমিই ভাবতাম যে এটা গল্প, সত্যি নয়। কিন্তু নিজের ফ্যামিলিরই তো ঘটনা, নিজের চোখে দেখা, তাই গল্প ভাবার কোনো সুযোগই নেই আমার। তো এই ছিল বন্ধুরা আজকের ঘটনা। কি অসাধারণ, তাই না? এই যুগেও এমন ঘটনা যে ঘটে তোমরা কেউ ভাবতে পারো? তো কেমন লাগলো তোমাদের আজকের ঘটনাটা কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুক, ইনস্টাগ্রাম বা পরিচিত মানুষদের সঙ্গে প্লিজ শেয়ার করে নিও। আর এমন ঘটনা যদি তোমরাও এখানে শেয়ার করতে চাও তাহলে থাম্বনেলে দেওয়া নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করে দাও। লিখেই যে পাঠাতে হবে বা সাজিয়ে গুছিয়ে যে বলতে হবে এমন কোনো কথা নেই। তোমরা যে যেভাবে খুশি সেইভাবেই তোমাদের ঘটনা বা অভিজ্ঞতা শেয়ার করতে পারো। সাজিয়ে গুছিয়ে নেওয়ার দায়িত্ব আমার। তো এবারে গত এপিসোডের কমেন্ট পড়ার পালা, যেখানে সৌরভ রয় লিখেছে, অসংখ্য ধন্যবাদ আমার ঘটনাগুলো শোনানোর জন্য। অজয় দাস লিখেছে, অমিতদা, একটি হসপিটালের ভয়ঙ্কর ঘটনা শোনার অনুরোধ রইল। আপাতত এমন কোনো ঘটনা তো হাতে নেই, পেলে অবশ্যই শোনাবো। মৌসুমী মুখার্জি লিখেছে, ঠিকই বলেছ, ঈশ্বরের কৃপায় অনেক অলৌকিক ঘটনা হয়ে থাকে। স্পিরিচুয়াল থেকে লিখেছে, ঘটনা দুটো অপূর্ব আর ইউনিক। মিঠুন পাল লিখেছে, সো অ্যামেজিং দাদা, টেক কেয়ার। অজন্তা হরে লিখেছে, বাহ, আজকের দুটো ঘটনাই খুব ভালো ঘটনা, শুনে ভালো লাগলো। টিএনতি রুম লিখেছে, হরে কৃষ্ণ ভাই, ঘটনা দুটো খুবই ভালো লাগলো, খুব ভয়ের। যার সঙ্গে ঘটে সেই মর্মটা বোঝে। জ্যোৎস্না ভট্টাচার্য লিখেছে, হাই দাদা, আজ রাতে চলে এলাম ঘটনা শুনতে। এছাড়াও কমেন্ট করেছ জবা চক্রবর্তী, কৃষ্ণ হালদার, লাবণী পাল, দেবাশিস খাটুয়া, গীতাদি, সৌমিতা চক্রবর্তী, চন্দন, স্বপ্না বাজাল, মারিয়া বারই, মায়াদি সহ অসংখ্য অসংখ্য প্রিয় বন্ধুরা।
তোমাদের প্রত্যেককেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের এপিসোড এখানে শেষ করছি বন্ধুরা। আবার দেখা হবে শনিবার আরও একটা জমজমাট অলৌকিক এপিসোড নিয়ে। সবাই খুব ভালো থেকো এবং ভালোবাসা নিও। ধন্যবাদ।